আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধারার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 174। ধারা 174, অপমৃত্যু বলতে কি বোঝায় বা অপমৃত্যু কি বা অপমৃত্যু কাকে বলে, আর অপমৃত্যুর ক্ষেত্রে ইনকোয়ারি করার পদ্ধতি কি বা কে ইনকোয়ারি করতে পারেন বা রিপোর্ট প্রদানের পদ্ধতি কি আলোচনা করুন। ঠিক আছে, অপমৃত্যুর একটাই প্রশ্ন হয়, অপমৃত্যু কি, অপমৃত্যু কাকে বলে, একজন এএসআই অপমৃত্যু করাকালে তিনি কি কি ভূমিকা পালন করবেন, কি দায়িত্ব পালন করবেন বা তার করণীয় কি, তিনি কি কি করতে পারেন বা অপমৃত্যু তদন্তের ক্ষেত্রে তার করণীয় কি, বা অপমৃত্যুর ক্ষেত্রে তিনি কিভাবে রিপোর্ট প্রদান করবেন বা কি রিপোর্ট প্রদান করবেন। ধারা 174-এর 1, ধারা 174-এর 1 আর ধারা 174 পিআরবি 299 300 বিধি, পিআরবি 299 আর 300 বিধি। ধারা 174-এর 1, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে অর্থাৎ নিজেই নিজের জীবন ধ্বংস করে দিছে, নিজেই নিজেকে মেরে ফেলছে, আত্মহত্যা করছে, বিষ খাইছে, গলায় ফাঁস নিয়েছে বা অন্য কোনো ভাবে মারা গেছে, তাহলে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, কোনো ব্যক্তি বা প্রাণী বা যন্ত্র বা দুর্ঘটনায় নিহত হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো প্রাণী দ্বারা বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনায় নিহত হয়েছে, অর্থাৎ এখানে তিনি স্বেচ্ছায় মারা যায় নাই, কোনো প্রাণীর আঘাতে মারা গেছে, হয়তো দেখা গেল কোনো গরু, বাঘ, সিংহ এই জাতীয় কোনো প্রাণীর আঘাতে মারা গেছে, অথবা কোনো যন্ত্রর আঘাতে বা কোনো দুর্ঘটনায়, গাড়ি দুর্ঘটনায় বা অন্য কোনো দুর্ঘটনায় মারা গেছে। তাহলে ধারা 174-এর 1-এর কতে বলা আছে আত্মহত্যা করছে। আত্মহত্যা কিভাবে করে? একজন মানুষ আত্মহত্যা বিভিন্ন ভাবে করতে পারে, বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে, অথবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারে, অথবা ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে, অথবা যে সকল পদ্ধতি অবলম্বন করলে একজন মানুষ নিজের ইচ্ছায় মারা যেতে পারে, এভাবেও সে আত্মহত্যা করতে পারে। তাহলে ধারা 174-1-এর কতে বলা আছে আত্মহত্যা করেছে কোনো ব্যক্তি কোনো প্রাণী, যন্ত্র বা দুর্ঘটনায় নিহত হয়েছে, অথবা এমন ভাবে মারা গেছে, এমন ভাবে মারা গেছে যার ফলে যুক্তিসঙ্গত মনে হয় কোনো ব্যক্তি অপরাধ করেছে, অর্থাৎ কোনো ব্যক্তি মেরে ফেলছে, কোনো ব্যক্তি মেরে ফেলছে। তাহলে অবিলম্বে সুরতহাল করার জন্য ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। কে জানাবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি না থাকে তাহলে অন্য কোনো কর্মকর্তা যিনি থানার দায়িত্বে থাকবেন তিনি ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করবেন। ধারা 174-এর 1, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে মৃত ব্যক্তির পা হতে মাথা পর্যন্ত সমস্ত শরীরের বর্ণনা, যদি ক্ষত থাকে, কোনো ভাঙ্গা থাকে, কোনো আঘাতের চিহ্ন থাকে বা দাগ থাকে, সমস্ত কিছুর বর্ণনা দিয়ে আপাত দৃষ্টিতে মৃত্যুর কারণ উল্লেখ করে একটি রিপোর্ট প্রদান করবেন। একেই সুরতহাল রিপোর্ট বলে, একেই সুরতহাল রিপোর্ট বলে। কিন্তু শত্রুর আঘাতে মারা গেলে বিষয়টি তদন্ত করা বা রিপোর্ট প্রণয়ন করা বা সুরতহাল করার জন্য ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়ার প্রয়োজন নয়। তাহলে ধারা 174-1-এর গড় যে বিষয়টা আছে, যদি কোনো ব্যক্তি যদি মেরে ফেলে, কোনো ব্যক্তি দ্বারা যদি কোনো ব্যক্তির আঘাতের দ্বারা যদি কোনো ব্যক্তি মারা যায়, সেক্ষেত্রে কি করতে হবে? ওই বিষয়টি তদন্ত করতে হবে, রিপোর্ট প্রণয়ন করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তার সুরতহাল প্রস্তুত করতে হবে। ধারা 174-1, ধারা 174-1। তাহলে ধারা 174-এ কি প্রশ্ন আসতে পারে?
সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়? সুরতহাল রিপোর্ট কি? অপমৃত্যু বলতে কি বোঝায় বা অপমৃত্যু কি? অপমৃত্যুটা আসলে কি? কোনো ব্যক্তি যদি নিজের থেকে আত্মহত্যা করে বা কোনো যন্ত্র, কোনো গাড়ি বা কোনো দুর্ঘটনায় যদি মারা যায়, তাহলে এই সকল মৃত্যুকেই অপমৃত্যু বলে। এই সকল মৃত্যুকেই অপমৃত্যু বলে। আর সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়? সুরতহাল রিপোর্টটা কি? সুরতহাল রিপোর্ট বলতে বোঝায় মৃত ব্যক্তির পা হতে মাথা পর্যন্ত সমস্ত শরীরের বর্ণনা দিয়ে, মৃত ব্যক্তির পা হতে মাথা পর্যন্ত সাক্ষীদের উপস্থিতিতে, এখানে সাক্ষীদের উপস্থিতিতে বলতে হবে, কারণ সুরতহাল রিপোর্টটা যখন করা হয়, যখন মৃত ব্যক্তির সমস্ত শরীরের বর্ণনা দিয়ে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করেন, তখন সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার পূর্বে ফৌজদারি কার্যবিধি আইনের 175 ধারা অনুযায়ী সাক্ষী ডাকা হয়। এখানে কাদেরকে সাক্ষী ডাকা হয়? যে ব্যক্তি এই মৃত্যু সম্পর্কে জানে বা অবগত আছে, এরূপ দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা হয়। কেন ডাকা হয়? তারা ওই অপরাধের বিষয়ে জানে বা ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে জানে, যে ব্যক্তিটি অপমৃত্যু হয়েছে, না কোনো ব্যক্তি মেরে ফেলছে, না কোনো দুর্ঘটনায় মারা গেছে, না নিজের স্বেচ্ছায় মারা গেছে, অর্থাৎ অপমৃত্যু হয়েছে। এই সকল বিষয় যে ব্যক্তি জানেন, সে ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা হয়। এবং সাক্ষীর উপস্থিতিতে মৃত ব্যক্তির পা হতে মাথা পর্যন্ত সমস্ত শরীরের বর্ণনা দিয়ে, যদি ক্ষত চিহ্ন থাকে, কোনো দাগ থাকে, কোনো আঘাতের চিহ্ন থাকে, এই সকল সমস্ত, কোথাও যদি কাটা ছেঁড়া থাকে, এই সকল সমস্ত বিষয়ের বর্ণনা দিয়ে সমস্ত বিষয়ের বর্ণনা দিয়ে যে রিপোর্ট তৈরি করা হয় তাকেই সুরতহাল রিপোর্ট বলে। তাহলে সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়? সুরতহাল রিপোর্ট বলতে বোঝায় মৃত ব্যক্তির পা হতে মাথা পর্যন্ত সমস্ত শরীরের বর্ণনা দিয়ে, যদি আঘাতের চিহ্ন থাকে বা দাগের চিহ্ন থাকে বা ক্ষত বা ভাঙ্গা কাটাছেঁড়ার যদি কোনো চিহ্ন থাকে, তার সাক্ষীর উপস্থিতিতে আপাত দৃষ্টিতে কারণ উল্লেখপূর্বক, মৃত ব্যক্তির কারণ উল্লেখপূর্বক যে রিপোর্টটা প্রণয়ন করা হয় তাকেই অপমৃত্যু বলে। ধারা 174, পিআরবি 299, 300 বিধি। পিআরবি 299, 300 বিধি। তাহলে ধারা 174-এর 1, ধারা 174-এর 1, একটি সুরতহাল রিপোর্ট প্রণয়ন করতে হবে। এই সুরতহাল রিপোর্ট যখন প্রণয়ন করবেন, একজন সাব ইন্সপেক্টর হোক, অথবা একজন ইন্সপেক্টর হোক, অথবা একজন এএসআই হোক, যদি এই সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন বা প্রণয়ন করেন, তিনি অবশ্যই একটি মন্তব্য করবেন। আপাত দৃষ্টিতে কিভাবে মারা গেছে, যদি দেখা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তিনি উল্লেখ করবেন যে মৃত ব্যক্তিটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা যদি দেখা যায় ছুরির আঘাতে মারা গেছে, ঠিক আছে, এমন ভাবে আঘাত করছে দেখে মনে হয় যে ছুরি দিয়ে জবাই করছে বা ছুরি দিয়ে পেটে ঘা মারছে, তখন কি হতে পারে? তখন কি মনে হতে পারে যে কোনো ব্যক্তির ছুরির আঘাতে মারা গেছে, সেক্ষেত্রে কি হয়েছে? মার্ডার বা খুন হয়েছে। খুন হয়েছে মানে কোনো ব্যক্তি অপরাধ করছে আর এই ব্যক্তি সেই অপরাধের ফলে মারা গেছে। অথবা দেখা গেল যে কোনো প্রাণীর আঘাতে মারা গেছে, বা বজ্রপাতে মারা গেছে, বা গাছ পড়ে মারা গেছে, বা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা দেখা গেল নিজে ফাঁসি লাগায় বিষ খায় মারা গেছে। এই সকল ক্ষেত্রে সুরতহাল রিপোর্ট যখন প্রণয়ন করা হবে, তখন যে অফিসার সুরতহাল রিপোর্ট প্রণয়ন করবেন, তিনি অবশ্যই এই মৃত ব্যক্তির মারা যাবার প্রাথমিক একটা কারণ উল্লেখ করবেন। কোথায় উল্লেখ করবেন? সুরতহাল রিপোর্টে অবশ্যই উল্লেখ করবেন। এখন বলা হয়েছে মনে হয় যদি মনে হয় পিআরবি 300 বিধি অনুযায়ী, পিআরবি 300 বিধি অনুযায়ী যদি মনে হয় এই অপমৃত্যুটি আসলে অপমৃত্যু না, কোনো ব্যক্তি মেরে ফেলছে, কোনো ব্যক্তির ছুরির আঘাতে এই ব্যক্তিটি মারা গেছে, সেই ক্ষেত্রে এই ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রণয়ন করবেন একজন সাব ইন্সপেক্টর পদবীর অফিসার, অথবা এই এই অপরাধের বিষয়টি তদন্ত করবেন একজন সাব ইন্সপেক্টর পদবীর অফিসার, একজন এএসআই পদবীর অফিসার। এই বিষয় অর্থাৎ এই খুনের বিষয়টি তিনি
তদন্ত করবেন না বা সুরত হাল রিপোর্ট প্রণয়ন করবেন না। এখানে তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয় না। তবে ওই যে বলা হয়েছে পিআরবি 201 বিধি মোতাবেক যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সাব ইন্সপেক্টর অন্য কোনো অফিসার যদি থানায় দায়িত্বে না থাকেন বা থানায় যদি না থাকেন, তাহলে একজন এএসআই যদি থানার দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে তিনি পিআরবি 201 এর বিধি, পিআরবি 201 ও ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 অনুযায়ী এই মার্ডার ব্যক্তির অর্থাৎ এই খুনের অপরাধের ব্যক্তির মানে যে ব্যক্তি খুন হয়েছে সেই ব্যক্তি সুরতহাল রিপোর্ট প্রণয়ন করতে পারবেন এবং সেই বিষয়টি ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা অনুমতি ব্যতীত তদন্ত করতে পারবেন। কারণ একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য, আমলযোগ্য যদি কোনো অপরাধ হয়, আমরা 156 ধারায় পড়ছিলাম, মামলার আমলযোগ্য অপরাধের মামলার তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই করতে পারেন। এখানে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত যখন করতে পারেন, তখন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারায় বলা হয়েছে যদি অধিকতর আবার তদন্তের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশও দিতে পারেন। তাহলে সেই হিসেবে এখানে মানে মনে করা যায় 174 ধারায় অপরাধটি যদি খুন হয়, অপমৃত্যু যদি না হয়, যদি যদি প্রাথমিকভাবে বোঝা যায় যে খুন হয়েছে, সেক্ষেত্রে এই খুনের অপরাধের সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার পর ওই অপরাধটি একজন সাব ইন্সপেক্টর, সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর পদবীর অফিসার বা কর্মকর্তা এই অপরাধের বিষয় তদন্ত করতে পারেন। এই অপরাধের বিষয় তদন্ত করতে পারেন পিআরবি 300 বিধি। আর যদি মনে হয় যে না আসলে খুন হয় নাই বা কোনো ব্যক্তি খুন করে নাই বা কোনো ব্যক্তি অপরাধ করে নাই যার ফলে এই ব্যক্তি মারা গেছে, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে একজন এএসআই, একজন এএসআইও ওই অপরাধের তদন্ত করতে পারেন, ওই অপরাধের সুরতহাল রিপোর্ট প্রদান করতে পারেন, সেই সাথে ওই অপরাধটির তদন্ত করতে পারেন। যদি অপরাধটি অপমৃত্যু সম্পর্কে হয়, সেক্ষেত্রেও তিনি সেই অপরাধের তদন্ত করতে পারেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, একজন এএসআই কি অপমৃত্যু মামলার তদন্ত করতে পারেন, বা একজন এএসআই কোন ক্ষেত্রে একটি অপমৃত্যু মামলার তদন্ত করতে পারেন, বা অপমৃত্যু মামলার তদন্ত করার ক্ষেত্রে একজন এএসআই এর করণীয় কি, একজন এএসআই এর করণীয় কি? তখন এখানে বলা যেতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের 174-1 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি নিজে থেকে মারা যায় বা আত্মহত্যা করে, অথবা কোনো যন্ত্র বা কোনো প্রাণী বা কোনো দুর্ঘটনায় যদি মারা যায়, সেক্ষেত্রে একজন একজন এএসআই বা একজন এএসআই নিরস্ত্র পদবীর অফিসার ঘটনাস্থলে যেতে পারেন এবং ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা করতে পারেন। এই ঘটনাস্থলে যাওয়ার পর বা ঘটনাস্থলে রওনা করার পর তিনি ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টি অবশ্যই জানাবেন যে এই জায়গায় একটা অপরাধ হয়েছে বা এই জায়গায় একটি মানুষ মারা গেছে বা অপমৃত্যু হয়েছে, এই বিষয়কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এবং ঘটনাস্থলে যেতে হবে। ঘটনাস্থলে যাওয়ার পর ওই জায়গায় সাক্ষী রাখতে হবে 2 বা ততোধিক ব্যক্তিকে, বা 1 বা 2 জন ব্যক্তিকে সাক্ষী রাখতে হবে, যে ব্যক্তি ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তির মৃত্যু সম্পর্কে জানেন বা অবগত আছেন, এরূপ ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। সেই সাক্ষীর উপস্থিতিতে ওই পুলিশ অফিসার, এসআই নিরস্ত্র পুলিশ অফিসার, তিনি কি করবেন, মৃত ব্যক্তির সমস্ত শরীরে, পা হতে মাথা পর্যন্ত সমস্ত শরীরের বর্ণনা দিয়ে, যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, যদি কোনো ক্ষত থাকে, কাটাছেঁড়া দাগ থাকে, সমস্ত বিষয়ের বর্ণনা দিয়ে মৃত্যুর প্রাথমিক কারণ নির্ণয় পূর্বক একটি রিপোর্ট প্রদান করবেন। একেই সুরতহাল রিপোর্ট বলে, একেই সুরতহাল রিপোর্ট বলে। ধারা 174-1 দিয়ে বলা হয়েছে সুরতহালে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এখানে যে সুরতহাল রিপোর্টটি তৈরি করা হবে বা প্রস্তুত করা হবে, যদি সাব ইন্সপেক্টর অথবা এএসআই অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরতহাল রিপোর্ট প্রণয়ন করেন, তিনি অবশ্যই সাক্ষীদের স্বাক্ষর নেবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেটের নিকট সুরতহাল রিপোর্ট প্রেরণ করবেন। ধারা 174-2, ধারা 174-2। ধারা 174 বলা হয়েছে সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়, সুরতহাল রিপোর্ট কখন প্রণয়ন করা হয়, সুরতহাল রিপোর্ট কিভাবে প্রণয়ন করা হয়। সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার ক্ষেত্রে সাক্ষীদের উপস্থিত থাকা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। কারণ
সুরতহাল রিপোর্টে যেহেতু সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে, সেহেতু ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 174 অনুযায়ী সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার ক্ষেত্রে সাক্ষীদের উপস্থিত অবশ্যই থাকতে হবে। কারণ একজন সাক্ষীদের উপস্থিত যখন সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হবে, তখন এই সুরতহাল রিপোর্টটি বৈধ হিসেবে ঘোষণা করা যাবে, বা সুরতহাল রিপোর্টটি যখন বৈধ হবে তখন বৈধ হবে। ধারা 174-1। ধারা 174-2 বলা হয়েছে সুরতহালে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সাক্ষীদের উপস্থিতিতে বা যে ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হবে, যে ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হবে বা তৈরি করা হবে, সেই সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং সুরতহাল রিপোর্টটি ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। ধারা 174-2। ধারা 174-2। ধারা 174-3 বলা হয়েছে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার পর মৃত্যু সম্পর্কে সন্দেহ হলে এবং লাশ যদি ডাক্তারি পরীক্ষা করার প্রয়োজন হয়, লাশ যদি ডাক্তারি পরীক্ষা করার প্রয়োজন হয় কিন্তু আবহাওয়া যদি বৈরী হয়, সেক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ার কারণে লাশ পচে যাওয়ার যদি সম্ভাবনা থাকে বা ভয় থাকে, তাহলে লাশ পরীক্ষা করা অর্থহীন হয়ে পড়বে। সেক্ষেত্রে লাশ মর্গে প্রেরণের প্রয়োজন নাই। এখন দেখা যাইতেছে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হয়েছে, কিন্তু সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার পর মৃত্যু নিয়ে সন্দেহ হইতেছে যে আসলে ছাগলে মারছে কিনা, নিজে আত্মহত্যা কিনা, বা অ্যাক্সিডেন্টে মারা গেছে কিনা, অথবা কোনো ব্যক্তি মেরে ফেলছে কিনা। এই ক্ষেত্রে কোনো কিছু বোঝা যাইতেছে না, কোনো কিছু বোঝা যাইতেছে না। যে অফিসার এই রিপোর্ট প্রণয়ন করতেছেন তিনি বুঝতে পারতেছেন না, অথবা যে সাক্ষীগণ আছেন বা যে ব্যক্তিদের উপস্থিতিতে এই সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হইতেছে, তারাও এই বিষয়ে কিছু বুঝতেছে না বা বলতে পারতেছে না। সেক্ষেত্রে কি করা দরকার? মৃত্যুর কারণ জানার জন্য ওই ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা করা দরকার, অর্থাৎ মর্গে প্রেরণ করা দরকার। এখন দেখা গেল অপমৃত্যুটা এমন একটা জায়গায় ঘটছে, সেখান থেকে মর্গে যে প্রেরণ করবে, মর্গে যে প্রেরণ করবে, মর্গে প্রেরণ করার জন্য অনেক দূরত্ব হয়, দূরত্বের পরিমাণটা একটু বেশি হয়। এবং সেই সাথে যদি আবহাওয়া যদি খারাপ থাকে, দেখা গেল বৃষ্টির দিন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঝড় বাদল হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে অফিসার যদি মনে করেন যে আবহাওয়া যেহেতু খারাপ, পাঠানো যাবে না, ঝড় বৃষ্টি হতে পারে, অথবা দূরত্ব বেশি, লাশ পচে যাওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ওই লাশ নিয়ে গিয়ে তো আর পরীক্ষা করা সম্ভব হবে না। দেখা গেল ঝড় বৃষ্টির ভিতরে লাশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা দেখা গেল দূরত্ব অনেক বেশি, লাশ নিয়ে যাইতে যেতে লাশ পচে যাবে, গলা নষ্ট হয়ে যাবে বা লাশ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি, এই যদি ভয় থাকে লাশ পচে যাওয়ার, নষ্ট হয়ে যদি লাশ পচে যাওয়ার অথবা নষ্ট হয়ে যাওয়ার যদি কোনো ভয় থাকে, সেক্ষেত্রে লাশ পরীক্ষা করা অর্থহীন হয়ে পড়বে। সেক্ষেত্রে লাশ মর্গে প্রেরণের প্রয়োজন নাই। ধারা 174-3। ধারা 174-3। তাহলে ধারা 174 বলছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে হবে। দুয়ে বলা হয়েছে সুরতহাল রিপোর্ট যখন প্রস্তুত করা হবে তখন সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। আর সাক্ষীদের স্বাক্ষর নেওয়ার পর সুরতহাল রিপোর্টটি অবশ্যই ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে বা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। ধারা 174-2। ধারা 174-3 বলা হয়েছে লাশ নিয়ে যদি কোনো সন্দেহ হয়, মৃত্যুর কারণ নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে লাশ মর্গে প্রেরণ করতে হবে। কিন্তু আবহাওয়া যদি খারাপ হয়, বৈরী আবহাওয়া হয়, সেই সাথে দূরত্ব যদি বেশি হয়, লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা যদি না থাকে বা অফিসার যদি মনে করেন যে লাশ মর্গে প্রেরণ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে লাশ মর্গে প্রেরণ করবেন না। ধারা 174-3। ধারা 174-3। ধারা 174 বলা হয়েছে ম্যাজিস্ট্রেটগণ সুরতহাল করতে ক্ষমতাপ্রাপ্ত হন। যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট দেখতে পারেন। সুরতহাল রিপোর্ট তিনি নিজেও দেখতে পারেন বা সুরতহাল রিপোর্ট তিনি নিজেও করতে পারেন। ধারা 174-5। ধারা 174-5 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট
অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট তদন্ত পরিচালনা করতে পারেন। সুরতহাল রিপোর্টের বিষয়টি তারা তদন্ত করতে পারেন, ধারা 174-5। তাহলে সুরতহাল রিপোর্ট কোন ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্টটি প্রণয়ন করতে পারেন। তাহলে ধারা 174-এ যে প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্নটি হলো সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়, বা অপমৃত্যু কি, বা সুরতহাল রিপোর্ট কে প্রণয়ন করেন, বা সুরতহাল রিপোর্ট প্রণয়ন ক্ষেত্রে সাক্ষীদের উপস্থিত থাকা কি বাধ্যতামূলক, বা সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে, বা সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার পর বা সুরতহাল রিপোর্ট প্রণয়নে একজন এএসআই করণীয় কি, একজন এএসআই করণীয় কি, বা একজন এএসআই অপমৃত্যু সম্পর্কে সংবাদ জানার পর তিনি কি কার্যপদ্ধতি পালন করবেন, অথবা অপমৃত্যু সম্পর্কে যদি থানায় খবর দেওয়া হয় আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি একজন এএসআই কে সেই অপমৃত্যুর বিষয়ে যাবতীয় কার্যক্রম পালন করতে আদেশ দেন, সেক্ষেত্রে একজন এএসআই এর করণীয় কি, একজন এএসআই বা এএসআই এর করণীয় কি। যদি অপমৃত্যু সম্পর্কে যদি কোনো ব্যক্তি যদি খুন না করে বা মার্ডার না করে, এরূপ যদি কিছু মনে না হয়, তাহলে একজন এএসআই ওই অপমৃত্যুর বিষয়টি সুরতহাল রিপোর্ট প্রদান করতে পারবেন। এই রিপোর্টে সাক্ষীদের স্বাক্ষর নিতে পারবেন, তারপর রিপোর্টটা আদালত বরাবর বা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে পারবেন। ওই লাশটি তিনি যদি মনে করেন যে মর্গে প্রেরণের ব্যবস্থা করা দরকার, তাহলে মর্গে প্রেরণ করতে পারবেন। অথবা তার যদি মনে হয় যে না, দূরত্ব বেশি, লাশ পচে যাওয়া নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বা আবহাওয়া যদি বড়ি হয়, সেক্ষেত্রে তিনি লাশ প্রেরণের ব্যবস্থা নাও করতে পারেন। ধারা 174-3। এখানে যে রিপোর্টটি প্রণয়ন করা হয়, এই সুরতহাল রিপোর্টটি ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ম্যাজিস্ট্রেট তদন্ত পরিচালনা করতে পারেন। কার উপরে? এই সুরতহাল রিপোর্টের উপরে তদন্ত পরিচালনা করতে পারেন। ধারা 174, ধারা 174। ধারা 175, ধারা 175। এখানে সাক্ষী হওয়ার জন্য সমন দেওয়ার ক্ষমতা, সাক্ষী হওয়ার জন্য সমন দেওয়ার ক্ষমতা কার? সমন দেওয়ার ক্ষমতা পুলিশ অফিসারের। কোন ধারা মোতাবেক? ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারা অনুযায়ী যখন সুরতহাল কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হবে, তখন সেই সুরতহাল রিপোর্ট প্রণয়নকারী অফিসার, সুরতহাল রিপোর্ট প্রণয়নকারী অফিসার সাক্ষী ডাকতে পারেন। কিভাবে ডাকতে পারেন? প্রথমে মৌখিকভাবে ডাকতে পারেন। যদি মৌখিকভাবে হাজির না হয়, তাহলে হাজির হওয়ার জন্য তিনি কি করতে পারেন? তিনি লিখিত আদেশ দিতে পারেন। ধারা 175। ধারা 175-1। পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারার কার্যক্রমের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে লিখিত আদেশ দ্বারা ডাকতে পারেন। ধারা 175-1। সাক্ষীগণ সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। ধারা 161-র মতো, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 161-র মতো। কিন্তু ফৌজদারি অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তের মতো ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। ধারা 175 আর ধারা 161 সেম জিনিস। একটা শুধু ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারার কার্যক্রমের ক্ষেত্রে, আর অপরটি হলো আমলযোগ্য অপরাধের ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু হবে, সেই অপরাধের তদন্ত করার ক্ষেত্রে অপরাধ বিষয়ে যদি কোনো ব্যক্তি জানতে পারেন, তাহলে 160 ধারায় ওই অপরাধ সম্পর্কে দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা যাবে, অথবা যতজন ব্যক্তি ওই সাক্ষী হতে রাজি হয় বা সাক্ষী দিতে রাজি হয়, তাদের প্রত্যেককেই সাক্ষী হিসেবে লিখিত আদেশ দ্বারা ডাকা যাবে। আর 175-এ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারা অনুযায়ী যখন অপমৃত্যু সম্পর্কে সুরতহাল রিপোর্ট প্রণয়ন করা হবে, তখন সাক্ষীদের উপস্থিতিতে এই রিপোর্টটি প্রণয়ন করতে হবে বা তৈরি করতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে যখন তৈরি করা হবে, তখন দুই বা ততোধিক ব্যক্তিকে রিপোর্ট প্রণয়নকারী অফিসার বা পুলিশ কর্মকর্তা দুই বা ততোধিক ব্যক্তিকে লিখিত আদেশ দ্বারা ডাকতে পারেন। ধারা 175-1।
একেই বলা হয়েছে সাক্ষীগণ সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু এমন কোন প্রশ্নের জবাব দেবেন না যে প্রশ্নের জবাবে তিনি ফৌজদারি অপরাধ, দণ্ড অথবা সম্পত্তি বাজেয়াপ্তের মতো ঘটনা ঘটতে পারে এরূপ প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য নয়। ধারা 175 1। দিয়ে বলা হয়েছে তদন্ত বা সাক্ষীদের দেয়া তথ্য মতে আমলযোগ্য অপরাধ প্রকাশ না পেলে পুলিশ অফিসার সাক্ষীদের আদালতে হাজির হতে বলবেন না। অর্থাৎ ওই অপরাধের বিষয়, অর্থাৎ 174 ধারার যে অপরাধ আছে অপমৃত্যু সম্পর্কে যে অপরাধ, এই অপরাধটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোক অথবা কোনো সাব ইন্সপেক্টর হোক, এই বিষয়টি তদন্ত করার পর এবং সাক্ষীদের নিকট হতে সাক্ষ্য নেওয়ার পর যদি অপরাধের বিষয়ে প্রমাণ বিষয়ে যদি কোনো কিছু পাওয়া না যায়, অথবা অপরাধটি যে আমলযোগ্য কোনো অপরাধ এই বিষয়ে যদি কোনো অপরাধ প্রকাশ না পায়, তাহলে পুলিশ অফিসার সাক্ষীদের আদালতে হাজির হতে বলবেন না। ধারা 175-2। ধারা 175-2। তাহলে ধারা 174-এ বলা হয়েছে অপমৃত্যু। অপমৃত্যু কি বা অপমৃত্যু বলতে কি বোঝায়? আর একটা বিষয় বলা হয়েছে সুরতহাল রিপোর্ট কি বা সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়? সুরতহাল রিপোর্ট কে প্রণয়ন করতে পারেন? সুরতহাল রিপোর্ট কখন প্রণয়ন করা হয়? একজন এএসআই কে যদি সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে তার করণীয় কি? তারপর প্রশ্ন আসতে পারে অপমৃত্যু কি, অপমৃত্যুর ক্ষেত্রে একজন এএসআই এর করণীয় কি, অথবা একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি? এখানে 174 ধারায় এই প্রশ্নটাই আসতে পারে। 175 ধারায় বলা আছে সাক্ষীদের ডাকতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এখানে একবার দুইবার ততোধিক সাক্ষী ডাকা যাবে, লিখিত আদেশ দ্বারা ডাকা যাবে। সাক্ষীদের যে কোনো ধরনের প্রশ্ন করা যাবে, সাক্ষীরা সকল প্রশ্নের জবাব দেবে, কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দেবে না যে প্রশ্নের ফলে কোনো দ্বন্দ্ব হতে পারে বা কোনো অপরাধ হতে পারে বা সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনা করতে পারে, এমন প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নয়। ধারা 175-1। আর ধারা 175 দ্বারা দিয়ে বলা হয়েছে এই যে সুরতহাল রিপোর্টটা প্রণয়ন করা হলো, এই সুরতহাল রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পর যদি আমলযোগ্য অপরাধ, এই বিষয়ে যদি তদন্ত করার পর আমলযোগ্য অপরাধ যদি প্রকাশ না পায়, ঠিক আছে, আপনি আমি যখন কোনো বিষয় তদন্ত করব, তদন্ত করার পর যদি অপরাধটি দেখা গেল যে না আসলে আমলযোগ্য না, আমলযোগ্য কখন হবে? যখন কোনো ব্যক্তির আঘাতে মারা যাবে। দেখা গেল রহিম করিমকে আঘাত করে মেরে ফেলছে, একটা মাথায় বাড়ি দিয়েছে মারা গেছে, ছুরি দিয়ে জবাই করে ফেলছে মারা গেছে, ছুরি দিয়ে পেটে ঘা দিয়েছে মারা গেছে। এই ক্ষেত্রে আমলযোগ্য অপরাধ প্রকাশ পাবে। আর কোন ক্ষেত্রে অপরাধটা প্রকাশ পাবে না? দেখা গেল গাড়ির তলে পড়ে মারা গেছে, এখন ওই জায়গায় তো আমলযোগ্য অপরাধ হবে না, ওটা অপমৃত্যু হবে। আবার দেখা গেল গরুতে মনে করেন তো গুঁতে দিয়ে মেরে ফেলাইছে, অথবা দেখা গেল বাঘে মেরে ফেলাইছে বা সিংহ মেরে ফেলাইছে, হাতি পিষে মেরে ফেলাইছে। এই যে মেরে ফেলা এগুলা, অথবা বজ্রপাতে যদি মারা যায়, এই বিষয়গুলা অপমৃত্যু হবে, এখানে আমলযোগ্য অপরাধটা প্রকাশ পাবে না। এই যখনই এই বিষয়টা প্রকাশ পাবে না, তখনই এই পুলিশ অফিসার আদালতে সাক্ষীদেরকে হাজির হতে নির্দেশ দিবেন না। কারণ অপরাধটা যখন প্রকাশ পাবে না তখন সেই বিষয়ে সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি দেখা যায় সুরতহাল রিপোর্ট প্রণয়ন করার ক্ষেত্রে যদি দেখা যায় বা তদন্ত করার পর যদি দেখা যায় যে না আসলে এই রহিমকে করিম মারা ফেলছে, রহিমকে করিম মেরে ফেলছে, তাহলে অবশ্যই করিমের বিচার হওয়া দরকার। এই করিমের বিচার হওয়ার জন্য বা রহিমের যে মৃত্যু ঘটছে রহিমের মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার জন্য অবশ্যই করিমের বিচার হওয়া দরকার। সেক্ষেত্রে আমলযোগ্য অপরাধে যদি প্রকাশ পায়, আমলযোগ্য অপরাধের বিষয়ে যখনই প্রকাশ পাবে তখনই এই বিষয়টি নিয়ে সাক্ষীদের আদালতে ডাকা যাবে। কারণ আদালতে যখন সাক্ষীরা ওই বিষয়ে অপরাধের বিষয়টি যখন সাক্ষী দেবে, তখন অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে তো সাক্ষী দরকার বা সাক্ষ্য দরকার। সাক্ষীদের সাক্ষ্য অথবা দালিলিক বা অন্য কোনো প্রমাণ দরকার, অন্য কোনো প্রমাণের মাধ্যমে অপরাধ প্রমাণ করা যাবে। সেই ক্ষেত্রে অপরাধটি যখন প্রকাশ পাবে তখন সাক্ষীদের আদালতে ডাকা যাবে। আর যদি দেখা যায় যে মামলা তদন্ত করার পর
বা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পর যদি অপরাধ প্রকাশ না পায়, সাক্ষীরা বললো যে না, এখানে আসলে রহিম মারা যায় নাই, রহিমকে মেরে ফেলে নাই, রহিম গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা দেখা গেলো বজ্রপাতে মারা গেছে, অথবা অন্য কোনো প্রাণী বা যন্ত্রের আঘাতে মারা গেছে, সেক্ষেত্রে সাক্ষী যদি এরকম কোনো তথ্য দেয়, তাহলে সেই বিষয়টি আর আমলযোগ্য অপরাধ প্রকাশ পায় না। সেই ক্ষেত্রে সাক্ষীদের আর আদালতে হাজির হওয়ার প্রয়োজন নাই, বা আদালতে হাজির হতে সাক্ষীদেরকে বাধ্য করা যাবে না। ধারা 176-ধারা 175-2। তো ধারা 174, ধারা 175 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে সমস্যা নাই, বুঝতে পারছি। তাহলে যদি বুঝতে পারেন অবশ্যই একটু লেখেন। আর যদি কোনো স্যারের নোট বই থাকে 175 ধারায় আর 176 ধারায় কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, এইগুলা বিষয়ে একটু বিস্তারিত দেখার চেষ্টা করবেন। আর এইগুলা বিষয়ে একটু লেখার চেষ্টা করবেন। যেহেতু এখন ধারা হয়ে যাইতেছে, ধারা হওয়ার সাথে সাথে যদি একটু প্রশ্ন হয়, প্রশ্নের আলোকে যদি কিছু উত্তর লিখতে পারেন, এই বিষয়টা আপনার সামনের দিকে কাজে লাগবে। সেই জন্য এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন, ধারা পড়ার পাশাপাশি একটা করে ওই ধারার বিষয়ে প্রশ্ন লেখার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? স্যার। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আপনি তো শুধু আজকে একাই ছিলেন।